16 জুন 2026 কর্ণাটকের বেলঘাভি জেলার ঘোড়েঘেরি একটি গ্রাম। সেই গ্রামের নিস্তব্ধতা ভেঙে সেদিন সেখানে জড়ো হয়েছিল পুলিশ প্রশাসন। সবার চোখ আটকে ছিল স্থানীয় একটি কবরের দিকে। মাটির নিচে 3 মাস ধরে দাফন হয়ে থাকা একটি মৃতদেহকে নতুন করে তুলে আনার প্রক্রিয়া চলছিল। অবশ্য আইনি ভাষায় এটিকে বলা হয় এক্সহিউমেশন। সাধারণ মানুষের কাছে এই দৃশ্যটা যেমন অস্বাভাবিক তেমনই অস্বস্তিকর। যে মানুষটির মৃত্যুকে সবাই 3 মাস আগে একটি স্বাভাবিক দুর্ঘটনা বা আকস্মিক হৃদরোগ বলে মেনে নিয়েছিল, তার কবর কেন খুঁড়ে বার করা হচ্ছে, এই প্রশ্নই তখন ঘুরপাক খাচ্ছিল উপস্থিত মানুষের মনে। দাফন হয়ে যাওয়া সেই শরীরের নিচে আসলে এমন কোন সত্য লুকিয়েছিল যা উন্মোচনের জন্য আদালতের বিশেষ অনুমতির প্রয়োজন পড়ল? কে ছিলেন এই ব্যক্তি, আর কেনই বা মৃত্যুর 3 মাস পর পুলিশকে নতুন করে তদন্তে নামতে বাধ্য হতে হলো? তো চলুন আমরা আজকে আর বেশি দেরি না করে জেনে ফেলি আসলে কি হয়েছিল ওই ব্যক্তির সঙ্গে। আর তার আগে প্রতিবারের মতো আপনাদের কাছে অনুরোধ, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই ব্যক্তির নাম ছিল সন্দীপ। 1968 সালের 1 জুন কর্ণাটকের বেলঘাভি জেলার হুকেরি গ্রামের একটি মধ্যবিত্ত পরিবারে জন্ম হয় এই সন্দীপের। গ্রামীণ পরিবেশেই বেড়ে ওঠা, শৈশব থেকেই দেশের জন্য কিছু করার এক তীব্র ইচ্ছা ছিল তার মনে। আর সেই ইচ্ছাই পরবর্তীতে তাকে ভারতের সশস্ত্র বাহিনীর দিকে আকৃষ্ট করে। 2005 সালের শেষের দিকে মাত্র 19 বছর বয়সে সন্দীপ ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করেন। একজন তরুণ সৈনিক হিসাবে ভারতের সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্তের দায়িত্ব পালনের মধ্য দিয়ে তার পেশাদার জীবন শুরু হয়। সুদীর্ঘ 17 বছরের বেশি সময় ধরে তিনি দেশের বিভিন্ন প্রান্তে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে নিজের দায়িত্ব পালন করেন। এই দীর্ঘ সময়ে তিনি সেনাবাহিনীর কঠোর শৃঙ্খলা এবং প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়ে একজন দক্ষ এবং সম্মানিত অফিসার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। চাকরির দীর্ঘ পথ পাড়ি দিয়ে 2023 সালের সেপ্টেম্বর মাসে সন্দীপ ভারতীয় সেনাবাহিনী থেকে সসম্মানে অবসর গ্রহণ করে। এই 2 দশক সীমান্ত পাহারা আর দেশের প্রতি নিঃস্বার্থ সেবার পর তিনি ফিরে আসেন নিজের চেনা গ্রাম ঘোড়েঘেরিতে, যেখানে তার বাকি জীবনটা নিজের পরিবারের সঙ্গেই কাটানোর কথা ছিল। অক্টোবর 2023 সেনাবাহিনীর দীর্ঘ 17 বছরের কঠোর শৃঙ্খলা আর ব্যস্ত জীবন থেকে অবসর নেওয়ার পর সন্দীপের দিনগুলো কাটছিল সম্পূর্ণ ভিন্ন এক অবস্থার ভিতর দিয়ে। গ্রামে ফেরার পর প্রথমের দিনগুলো তার বেশ আনন্দে কাটতে থাকে, কিন্তু এক সময় চনমনে এই কর্মব্যস্ত মানুষটির মনে এক ধরনের শূন্যতা কাজ করতে থাকে। অর্থাৎ তার মনকে শূন্যতা গ্রাস করে ফেলে। প্রতিদিনের অলস সময়, একঘেয়েমি তার মানসিক অবস্থার উপরে একটা প্রভাব ফেলেছিল। সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত এই সন্দীপ বুঝতেই পারছিলেন বাকি জীবনটা এভাবে ঘরে বসে কাটানো তার পক্ষে কোনো মতেই সম্ভব নয়। আর্থিক কোনো অভাব না থাকলেও নিজেকে ব্যস্ত রাখার এক নতুন কিছু তাগিদ তিনি প্রতিনিয়ত অনুভব করছিলেন। এই মানসিক অস্থিরতা কাটানোর উদ্দেশ্যে তিনি প্রতিদিন গ্রামে হাঁটতে বার হতেন। এমনই একদিন একটা বিকাল বেলা তিনি হোকেরি রোডের পাশে অবস্থিত পুণ্ডলিক নামে একজন ব্যক্তির, অর্থাৎ পুণ্ডলিক নামে একজন যুবকের চায়ের দোকানে গিয়ে বসেন। পুণ্ডলিকের বয়স কম হলেও তার আচরণ ছিল মার্জিত এবং ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সে ছিল অত্যন্ত কঠোর পরিশ্রমী। ছোট দোকানটিতে ক্রেতাদের সামলানোর এবং ব্যবসার খুঁটিনাটি বোঝার ক্ষেত্রে পুণ্ডলিকের দক্ষতা সন্দীপকে আকৃষ্ট করে। প্রতিদিন সেখানে চা পানের সূত্র ধরে ধীরে ধীরে দুজনের মধ্যে এক ধরনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। ঘন্টার পর ঘন্টা তারা বিভিন্ন ব্যবসায়িক আইডিয়া নিয়ে আলোচনা করতে শুরু করে। সন্দীপের কাছে ছিল পুঁজি এবং সুদূর প্রসারী চিন্তা, আর পুণ্ডলিকের কাছে ছিল স্থানীয় ব্যবসার বাস্তব অভিজ্ঞতা। এরপরে আসে 2024 সাল, যে সময়ে সন্দীপ পুণ্ডলিকের সামনে একটি যৌথ ব্যবসার প্রস্তাব রাখে। অবশ্য পুণ্ডলিকও তার এই আয়ের পরিধি বাড়াতে বেশ আগ্রহী ছিল।
উভয়ের এই দীর্ঘ পরিকল্পনার পর 2024 সালের মে মাসে তারা বেলগাভির বিখ্যাত একটি হিটকল ড্যামের একটি পর্যটন এলাকার কাছে একটি বড় হোটেল ব্যবসা শুরু করেন। খাবারের মান এবং মনোরম পরিবেশের কারণে অল্প সময়ের মধ্যেই হোটেলটি স্থানীয় মানুষ ও পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে ওঠে এবং সেখান থেকে বেশ ভালো পরিমাণ মুনাফা আসতে শুরু করে। এরপরে আসে 13ই মার্চ 2026। সেদিন হুকেরি গ্রামের একটি ঐতিহ্যবাহী মেলার উৎসব চলছিল এবং সেই অবসরপ্রাপ্ত সেনাকর্মী সন্দীপ তার ব্যক্তিগত মোটরসাইকেলটি নিয়ে সেই মেলা দেখার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন। দিনভর উৎসবের আমেজ শেষে বিকালের দিকে তিনি যখন সেই মোটরসাইকেলে করে ঘোড়েগিরি গ্রামের নিজের বাড়ির দিকে ফিরছিলেন, ঠিক তখনই ঘটে একটা অপ্রত্যাশিত ঘটনা। হুকেরি রোডের একটি নির্জন এবং কিছুটা ঝুঁকিপূর্ণ বাঁকে হঠাৎ করেই তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর তীব্র গতিতে সেই মোটরসাইকেলটি পিচ ঢালা রাস্তার উপরে ছিটকে পড়ে যায়। বিকট শব্দ শুনে আশেপাশের মানুষ এবং পথচারীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকা সন্দীপকে তারা চিনতে পেরে তারা আর এক মুহূর্ত সময় নষ্ট করেনি। তারা সন্দীপকে সেখান থেকে উদ্ধার করে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে এবং সেখানে নিয়েও যাওয়া হয় এবং সেখানে নিয়ে যাওয়ার পর তাকে জরুরি বিভাগে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পাশাপাশি উপস্থিত স্থানীয় ব্যক্তিরা সন্দীপের মোবাইল ফোন থেকে তার বাড়িতে একটি জরুরি ফোন করে। ফোনের ওই পাশে ছিলেন সন্দীপের স্ত্রী সুমা। স্বামীকে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। এই খবরটি শোনা মাত্রই সুমার কণ্ঠস্বরে তীব্র একটা উদ্বেগ ছড়িয়ে পড়ে। এরপর তিনি কাল বিলম্ব না করে দ্রুত হসপিটালের উদ্দেশ্যে রওনা হন এবং কিছুক্ষণের মধ্যেই সেই হুকেরির সেই হাসপাতালে তিনি এসে পৌঁছান। স্বামীর এই হঠাৎ দুর্ঘটনায় তাকে আপাত দৃষ্টিতে অত্যন্ত বিপর্যস্ত দেখাচ্ছিল। জরুরি বিভাগের চিকিৎসকরা সন্দীপকে ভালোভাবে পরীক্ষা করার পর সোমাকে আশ্বস্ত করে জানান বাহ্যিক যে আঘাতগুলো আছে সেগুলো খুব একটা গুরুতর নয় এবং খুব একটা ভয়াবহ কোনো আশঙ্কাও নেই। প্রাথমিক চিকিৎসা এবং ওষুধেই তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। কিন্তু চিকিৎসকদের এই আশ্বাসের পরেও সোমার চোখে মুখে একটা গভীর উদ্বেগ প্রকাশ পাচ্ছিল। তিনি বারবার চিকিৎসকদের বোঝানোর চেষ্টা করতে থাকেন সন্দীপ যেহেতু একজন অবসরপ্রাপ্ত সেনাকর্মী এবং মোটরসাইকেল থেকে বেশ জোরে ছিটকে পড়েছেন, তাই কোনো রকমের ঝুঁকি নেওয়াটা ঠিক হবে না। সোমা আশঙ্কা প্রকাশ করেন বাইরে কোনো বড় ক্ষত না থাকলেও হয়তো শরীরের ভিতরে বা কোনো গুরুতর অভ্যন্তরীণ আঘাত তার শরীরের ভিতরে থাকতে পারে, যা সাধারণত এক্স-রে প্লেটের ভিতরে ধরা পড়ছে না। এই যুক্তির ওপরে ভিত্তি করেই তিনি চিকিৎসকদের অনুরোধ করেন সন্দীপকে যেন তারা ঘাট প্রভার নামী জেজি কোঅপারেটিভ হাসপাতালে স্থানান্তর করায়। একজন সাধারণ স্ত্রীর স্বামীর প্রতি এমন ভালোবাসা দেখে সেই মুহূর্তে হাসপাতালে কারোর মনেই কোনো সন্দেহের অবকাশ বাকি ছিল না। সন্দীপকে জেজি কোঅপারেটিভ হাসপাতালে নিয়ে আসেন এবং সেখানে একটি প্রাইভেট কেবিনে নতুন করে চিকিৎসা শুরু করেন। হাসপাতালের চিকিৎসকদের পর্যবেক্ষণ অনুযায়ী সন্দীপের শারীরিক অবস্থা সম্পূর্ণ স্থিতিশীল ছিল এবং তিনি স্বাভাবিকভাবেই কথাবার্তা বলছিলেন। পরিবারের সবাই ধরে নিয়েছিলেন আর 2-1 দিনের মধ্যেই সন্দীপ সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরবেন। কিন্তু 15ই মার্চ 2026 হঠাৎ করেই পুরো পরিস্থিতি ওলটপালট হয়ে যায়। দুপুরের দিকে চিকিৎসকরা অত্যন্ত দুঃখের সঙ্গে ঘোষণা করেন সন্দীপ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। কিন্তু যে মানুষটি সামান্য একটি সড়ক দুর্ঘটনার পর সম্পূর্ণ সুস্থ ও সচেতন অবস্থায় চিকিৎসাধীন ছিলেন, তার এই হঠাৎ মৃত্যুতে পুরো পরিবার স্তব্ধ হয়ে যায়। চিকিৎসকদের প্রাথমিক ধারণা ছিল সম্ভবত কোনো আভ্যন্তরীণ জটিলতা বা শক থেকেই হঠাৎ করেই তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, অর্থাৎ তার হার্ট অ্যাটাক হয়েছে। চিকিৎসকদের এই ব্যাখ্যাটি পরিবারের অনেকের কাছেই স্বাভাবিক মনে হলেও সোমা নিজে থেকেই ঘটনার আসল সত্য জানার দাবি তোলেন এবং সন্দীপের মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মৃতদেহের ময়নাতদন্ত অর্থাৎ পোস্টমর্টম করানোর সিদ্ধান্ত নেন।
সোমা নিজেই ময়নাতদন্তের দাবি তোলায় সন্দীপের মরদেহটি একটি বিএমএস হাসপাতালে পাঠানো হয় এবং সেখানে চিকিৎসকদের একটি দল ময়নাতদন্তের প্রক্রিয়া সম্পন্ন করে। একই সঙ্গে কোনো বিষক্রিয়া বা অভ্যন্তরীণ রাসায়নিক বিক্রিয়া ঘটেছিল কিনা তা নিশ্চিত করতে সন্দীপের শরীরের অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গের ভিসেরা টেস্ট করা হয় এবং এর কিছুদিন পরেই হাসপাতালে এবং ফরেনসিক ল্যাব থেকে চূড়ান্ত রিপোর্ট প্রকাশ পায় এবং সেই রিপোর্টে মেডিকেল সায়েন্স এবং ফরেনসিক ল্যাব উভয় রিপোর্টেই সিদ্ধান্ত একই ছিল। সেখানে পরিষ্কারভাবে উল্লেখ করা হয় সন্দীপের শরীরে বাহ্যিক কোনো মারাত্মক আঘাতের চিহ্ন নেই এবং তার মৃত্যুর প্রকৃত কারণ ছিল হৃদরোগ বা হার্ট অ্যাটাক। এই দুটি বড় প্রতিষ্ঠানের অফিসিয়াল মেডিকেল রিপোর্ট সামনে আসার পর পুলিশ প্রশাসন এবং সন্দীপের পরিবারের অন্য সব সদস্যদের মনে সন্দেহের আর কোনো অবকাশ রইল না। সড়ক দুর্ঘটনার ধাক্কা বা মানসিক ট্রমা থেকেই এই হার্ট অ্যাটাক হয়েছে, এটিকেই চূড়ান্ত সত্য হিসাবে মেনে নেওয়া হয়। এরপর পুলিশের পক্ষ থেকে মামলাটি একটি স্বাভাবিক মৃত্যুর ঘটনা হিসাবে নথিভুক্ত করে ফাইল বন্ধ করে দেওয়া হয়। তদন্ত ও আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর সন্দীপের মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। কিন্তু ঘোড়াগেরি গ্রামের স্থানীয় সামাজিক ও ধর্মীয় রীতিনীতি অনুযায়ী সেখানে মৃতদেহকে দাহ করার চলন ছিল না, বরং সমাহিত করার নিয়ম ছিল। আর সেই নিয়ম মেনেই গ্রামের কবরস্থানে অত্যন্ত শোকাবহ পরিবেশে গ্রামবাসীদের উপস্থিতিতে সন্দীপের মরদেহটি মাটির নিচে দাফন করা হয়। গ্রামের প্রতিটি মানুষ একসময় এই অবসরপ্রাপ্ত সন্দীপের হঠাৎ মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এবং সোমা ও তার সন্তানদের প্রতি সহানুভূতি জানান। এরপর আসে 2026 সালের জুন মাস। সন্দীপের মৃত্যুর প্রায় 3 মাস কেটে গেছে, অর্থাৎ এখান থেকে মাত্র 1 থেকে 2 মাস আগে। ঘোড়েঘেরি গ্রামের মানুষ যখন ধরেই নিয়েছিলেন একটি পরিবার থেকে নেমে আসা এই বিপর্যয় কেবল ভাগ্যের নির্মম পরিহাস, আর ঠিক তখনই পুরো কর্ণাটক রাজ্যকে নাড়িয়ে দেওয়ার মতো একটি ঘটনা ঘটে। জুনের প্রথম সপ্তাহে সোশ্যাল মিডিয়া এবং বিশেষ করে স্থানীয় হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে একটি ভিডিও ক্লিপ দ্রুত গতিতে ভাইরাল হওয়া শুরু করে। ভিডিওতে ক্যামেরার সামনে এক যুবককে অত্যন্ত বিচলিত অবস্থায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে দেখা যায়। আর এই যুবকটি আর কেউ নয়, সন্দীপের সেই দীর্ঘদিনের ব্যবসায়ীর অংশীদার পুণ্ডলিক ডোমার। পুণ্ডলিক নিজেই সেই ভিডিও রেকর্ড করে এবং ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস এবং এলাকার বিভিন্ন গ্রুপে ছড়িয়ে দিয়েছিল। আর ভিডিওতে সে যা বলেছিল তা শুনে সাধারণ মানুষের পাশাপাশি পুলিশ প্রশাসন কর্মকর্তাদেরও চোখ কপালে উঠে যায়। পুণ্ডলিক সরাসরি অভিযোগ তোলে সন্দীপের মৃত্যু কোনো স্বাভাবিক দুর্ঘটনা বা হার্ট অ্যাটাকে হয়নি, তাকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে খুন করা হয়েছে। আর এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আর কেউ নন, সন্দীপের স্ত্রী স্বয়ং সোমা। পুণ্ডলিক দাবি করে সন্দীপের নামে থাকা প্রায় 2 কোটি টাকার লাইফ ইন্স্যুরেন্স, সেই মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার জন্যেই সোমা এই পথ বেছে নিয়েছে। ভিডিওতে পুণ্ডলিক নিজেকে সম্পূর্ণ নির্দোষ এবং পরিস্থিতির শিকার হিসাবে দাবি করে এবং পুরো অপরাধের দায় সোমার উপরে চাপিয়ে দেয়। হোয়াটসঅ্যাপের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়া এই ভিডিওর কথা পৌঁছাতে সময় লাগেনি স্থানীয় থানা পর্যন্ত, যে মামলাটিকে পুলিশ 3 মাস আগে মেডিকেল রিপোর্টের ভিত্তিতে ন্যাচারাল ডেথ অর্থাৎ স্বাভাবিক মৃত্যু হিসাবে ধরে নিয়েছিল। সেই ফাইলের উপর থেকে ধুলো ঝাড়তে বাধ্য হন তদন্তকারী কর্মকর্তারা। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে 11 জুন 2026 সালে বেলগাভি জেলার পুলিশ হুকেরি এলাকা থেকে পুণ্ডলিক ডুমোরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুণ্ডলিক সেই ভিডিওর সেই একই কথা পুনরায় বললে পুলিশ তাকে সরাসরি গ্রেপ্তার করে এবং নিজেদের হেফাজতে নেয়। এরপর বন্ধ হয়ে যাওয়া সেই মামলার তদন্ত নতুন করে শুরু হয়। পুণ্ডলিকের এই বিস্ফোরক জবানবন্দি এবং গ্রেপ্তারির পর পুলিশ প্রশাসনের সামনে আর কোনো পথ খোলা ছিল না। কেবল মৌখিক বায়ানের উপরে ভিত্তি করে একটি বন্ধ হয়ে যাওয়া মামলার চার্জশিট গঠন করা প্রায় অসম্ভব ছিল। তাই প্রয়োজন ছিল অকাট্য বৈজ্ঞানিক প্রমাণের।
হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট সূত্র মেলা মাত্রই তদন্তকারী কর্মকর্তারা স্থানীয় আদালতের কাছে সন্দীপের সমাহিত দেহটি কবর থেকে পুনরুত্তোলনের জন্য বিশেষ অনুমতি চেয়ে আবেদন করেন। অবশ্য আদালতও পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে দ্রুত সেই অনুমতি মঞ্জুর করেন। 12 জুন 2026 আদালতের নির্দেশ অনুযায়ী পুলিশ সুপার, একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ফরেনসিক বিশেষজ্ঞ এবং একদল চিকিৎসকের উপস্থিতিতে ঘোড়াগেরি গ্রামের সেই কবরের স্থানে পৌঁছায় পুলিশ বাহিনী। চারপাশে ঘিরে থাকা উৎসুক গ্রামবাসীদের চোখের সামনে শুরু হয় কবর খননের কাজ। দীর্ঘ 3 মাস মাটির নিচে থাকায় সন্দীপের মরদেহটি স্বাভাবিকভাবেই বেশ খানিকটা বিকৃতি বা ক্ষয়প্রাপ্ত হয়ে গিয়েছিল। কিন্তু ফরেনসিক বিজ্ঞানের আধুনিক প্রযুক্তির কাছে সময়ের এই ব্যবধান বাধা হয়ে দাঁড়াতে পারেনি। চিকিৎসকরা অত্যন্ত সতর্কতার সঙ্গে মরদেহের অবশিষ্ট এবং শরীরের ভেতরের কঙ্কাল টিস্যুর কিছু গুরুত্বপূর্ণ নমুনা সংগ্রহ করে দ্বিতীয়বারের মতো ময়নাতদন্ত এবং ফরেনসিক পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। সবাই অধীর আগ্রহে এই দ্বিতীয় রিপোর্টের জন্য অপেক্ষা করছিল। আর যখন এই ফরেনসিক রিপোর্ট পুলিশের হাতে এসে পৌঁছায়, তখন তদন্তকারীদের সব সন্দেহ সত্যে পরিণত হয়। প্রথম রিপোর্টে যেখানে মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক বলা হয়েছিল, এই দ্বিতীয় রাসায়নিক পরীক্ষায় স্পষ্ট উল্লেখ করা হয় সন্দীপের শরীরে একটি অত্যন্ত মারাত্মক এবং তীব্র রাসায়নিক বিষ অর্থাৎ পেস্টিসাইডের উপস্থিতি পাওয়া গেছে। অর্থাৎ এটি কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না, বরং অত্যন্ত ঠান্ডা মাথায় সুপরিকল্পিতভাবে একটি বিষ প্রয়োগের ঘটনা ছিল। রিপোর্টের এই মারাত্মক বিষয়টি সামনে আসার পর স্বাভাবিকভাবেই একটি বড় প্রশ্নের জন্ম হয়। সত্যি যদি দ্বিতীয় ময়নাতদন্তে সন্দীপের শরীরে বিষের উপস্থিতি নিশ্চিতভাবে পাওয়া যায়, তবে 3 মাস আগের প্রথম ময়নাতদন্তের রিপোর্টে কেন মৃত্যুর কারণ হিসাবে হার্ট অ্যাটাক লেখা হয়েছিল? প্রিয় দর্শক, এই রহস্যময় প্রশ্নটি নিশ্চয়ই আপনাদের মনে জেগেছে। তো চলুন সরাসরি মেডিকেল রিপোর্টের আড়ালে লুকিয়ে থাকা সেই অন্ধকার সত্য এবং আপনাদের মনে জাগা সেই প্রশ্নের উত্তরটি এবার পরিষ্কার করা যাক। 14 জুন 2026 পুলিশ হেফাজতে থাকা পুণ্ডলিক এবং পরবর্তীতে আটক হওয়া সুমাকে যখন মুখোমুখি বসিয়ে জেরা শুরু করা হয়, তখন বেরিয়ে আসে বিগত 2.5 বছরের এক শ্বাসরুদ্ধ অন্ধকার অধ্যায়। হেডকল ড্যামের কাছে হোটেল ব্যবসা শুরু হওয়ার পর থেকেই মূল এই অপরাধের বীজ বপন করা হয়েছিল। সন্দীপ যেহেতু একজন প্রাক্তন সেনা কর্মকর্তা ছিলেন, তাই ব্যবসার হিসাব নিকাশ এবং প্রশাসনিক কাজগুলো তিনি দেখতেন বটে, তবে সারাদিন তিনি হোটেলে পড়ে থাকতেন না। অন্যদিকে ব্যবসায়িক অংশীদার পুণ্ডলিক ডোমার হোটেলের ক্যাশ কাউন্টার এবং দৈনিক দেখভালের দায়িত্বে থাকায় প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত হোটেলেই থাকত। এই সুযোগে সন্দীপের স্ত্রী সোমা প্রায় প্রতিদিন দুপুরের দিকে হোটেলের তদারকি করার নাম করে সেখানে যাতায়াত শুরু করেন। আর পুণ্ডলিকের সঙ্গে সোমার এই নিয়মিত আলাপচারিতা অল্প কিছুদিনের মধ্যেই গভীর ঘনিষ্ঠতায় রূপ নেয়। একসময় সাধারণ ব্যবসায়িক সম্পর্ক রূপ নেয় একটি অবৈধ পরকীয়ায়। পুণ্ডলিকের গ্রামের বাড়িতে এবং সন্দীপের অনুপস্থিতিতে তাদের নিজেদের বাড়িতেও পুণ্ডলিকের যাতায়াত অবাধ হয়ে ওঠে। সোমা তার বাকি জীবনটা সন্দীপের বদলে পুণ্ডলিকের সঙ্গেই কাটানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেন। কিন্তু এই নতুন জীবনের পথে সবচেয়ে বড় বাধা ছিলেন স্বয়ং সন্দীপ। আর ঠিক এই সময়ই সোমার মাথায় আসে একটা ভয়ঙ্কর পরিকল্পনা। তিনি জানতেন সন্দীপকে কেবল ডিভোর্স দিলে বা ছেড়ে চলে গেলে এই বিপুল সম্পত্তির মালিক হওয়া যাবে না। তাই তিনি তার নামে 3টি পৃথক লাইফ ইন্স্যুরেন্স পলিসি করান, যার মোট অঙ্ক ছিল প্রায় 2 কোটি টাকা। আর এই সবকটি পলিসির একমাত্র নমিনি করা হয় সোমাকে। বিমা বা ইন্স্যুরেন্সের এই নমিনির কাগজপত্রগুলো হাতে আসার পরেই সোমা ও পুণ্ডলিকের মধ্যকার আলোচনা এক ভয়ঙ্কর মোড় নেয়। সোমা পুণ্ডলিককে বোঝাতে সক্ষম হন সন্দীপ যদি কোনোভাবেই দুনিয়া থেকে সরে যায়, তবে একদিকে যেমন তাদের সম্পর্কের পথের কাঁটা দূর হবে, অন্যদিকে রাতারাতি তারা 2 কোটি টাকার বিপুল অঙ্কের মালিকও হবে এবং এক বিলাসবহুল জীবন তারা শুরু করতে পারবে।
এই বিপুল অর্থের লোভই পুণ্ডলিক সামলে রাখতে পারেনি। এরপরেই তারা দুজন মিলে সন্দীপকে চিরতরে সরিয়ে দেওয়ার জন্য একটি নিখুঁত এবং নিশ্ছিদ্র হত্যার পরিকল্পনা অর্থাৎ ব্লুপ্রিন্ট তৈরি করতে শুরু করেন। পরিকল্পনা অনুযায়ী 13ই মার্চ 2026 তারিখে এই কৃত্রিম সড়ক দুর্ঘটনা ঘটিয়ে সন্দীপকে আহত করা হয় এবং চিকিৎসার জন্য দ্রুত বেলগাভির একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আপাতদৃষ্টিতে এটি একটি সাধারণ দুর্ঘটনা বলে মনে হলেও হাসপাতালের ভেতরেই অপেক্ষা করছিল সন্দীপের জীবনের আসল অন্ধকার অধ্যায়। এই বেসরকারি হাসপাতালে সুমা ও পুণ্ডলিকের পরিকল্পনার মূল চালিকা শক্তি হিসাবে কাজ করেছিল হাসপাতালের একজন ল্যাব টেকনিশিয়ান এবং ওটি স্টাফ রাহুল যোগী। একটি মোটা অঙ্কের বিনিময়ে রাহুলকে এই ষড়যন্ত্রে সামিল করা হয়েছিল। হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় সন্দীপ যখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছিলেন এবং তার কেবিনে সোমা ছাড়া আর অন্য কেউ ছিলেন না, ঠিক তখনই আসে সেই মোক্ষম সুযোগ। সোমার ইশারায় রাহুল যোগী নার্সদের নজর এড়িয়ে সন্দীপের শরীরে পুশ করা স্যালাইনের বোতল অর্থাৎ আইভি ড্রিপের ভেতরে অত্যন্ত গোপনে একটি মারাত্মক তরল বিষাক্ত কেমিক্যাল অর্থাৎ পেস্টিসাইড ইনজেক্ট করা হয়। স্যালাইনের ফোঁটার সঙ্গে সেই তীব্র বিষ সরাসরি সন্দীপের রক্তে মিশে যেতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই তীব্র ছটফটানির মধ্য দিয়েই সন্দীপের মৃত্যু হয়। সবকিছুই সোমা ও পুণ্ডলিকের নিখুঁত ব্লুপ্রিন্ট অনুযায়ী ঘটেছিল। অ্যাক্সিডেন্ট, হাসপাতালে বন্ধ কেবিনে বিষ প্রয়োগ এবং টাকার জোরে হার্ট অ্যাটাকের ভুয়া মেডিকেল সার্টিফিকেট বের করা। কিন্তু অপরাধ করে পার পেয়ে গেলেও অপরাধ বোধ কিংবা অন্য কোনো এক অদৃশ্য ভয় মানুষকে তাড়া করে বেড়ায়। আর এখানেই জন্ম নেয় গল্পের সবচেয়ে বড় টুইস্ট। সমস্ত তথ্য প্রমাণ তো মাটির নিচে চাপায় পড়ে গিয়েছিল, তবে কেন পুণ্ডলিক নিজে থেকে ভিডিও করে এই ভয়ঙ্কর সত্য আবার সবার সামনে ফাঁস করে দিল? কোন গোপন ভয় বা স্বার্থের দ্বন্দ্বে জড়িয়ে নিজের প্রেমিকা আর নিজেকে আইনের খাঁচায় বন্দি করে ফেলল পুণ্ডলিক? জিজ্ঞাসাবাদের সেই কক্ষের ভিতরে বসে পুণ্ডলিক যখন সত্য উগরে দিতে শুরু করে তখন তদন্তকারী কর্মকর্তাদের সামনে উন্মোচিত হয় লোভ, ব্ল্যাকমেল আর চরম অবিশ্বাসের এক চূড়ান্ত পরিণতি। পুলিশ যখন তার সামনে আসে এবং সেই ভাইরাল ভিডিও ফাইলটি সামনে রেখে সোজা প্রশ্ন করে, সবকিছুই যখন নিখুঁতভাবে ধামা চাপা পড়ে গিয়েছিল, তবে কেন নিজে থেকে ভিডিও করে এই পথ বেছে নিলে? তখন পুণ্ডলিকের দেওয়া উত্তরটি ছিল অত্যন্ত চমকপ্রদ। সন্দীপের মৃত্যুর পর যখন 2 কোটি টাকার ইন্স্যুরেন্স ফাইল পাস হয় তখন থেকেই সোমা ও পুণ্ডলিকের সম্পর্কের ফাটল ধরতে শুরু করে। সোমার অ্যাকাউন্টে টাকা আসার পর পুণ্ডলিক তার প্রতিশ্রুতির অর্ধেক অংশ অর্থাৎ 1 কোটি টাকা দাবি করে। কিন্তু টাকার নিয়ন্ত্রণ হাতে আসতেই সোমার আচরণ পুরোপুরিভাবে বদলে যায়। সে পুণ্ডলিককে টাকা দিতে অস্বীকার করে এবং তাকে সাফ জানিয়ে দেয় এই পুরো টাকা তার এবং তার সন্তানদের। পুণ্ডলিক যখন তাকে সম্পর্কের দোহাই দিয়ে চাপ দিতে থাকে তখন সোমা উল্টো পুণ্ডলিককে হুমকি দেয়, বেশি বাড়াবাড়ি করলে সে নিজেই পুলিশে গিয়ে বলবে যে পুণ্ডলিকই সন্দীপকে খুন করেছে। এদিকে টাকার ভাগ না পাওয়া, অন্যদিকে প্রেমিকার এমন চরম বিশ্বাসঘাতকতা পুণ্ডলিককে এক মানসিক ট্রমার দিকে ঠেলে দেয়। সে বুঝতে পারে সোমা যে কোনো সময় তাকে ফাঁসিয়ে দিতে পারে। এই তীব্র ক্ষোভ, প্রতিশোধ নেওয়ার মানসিকতা এবং নিজেকে আইনের দিক থেকে পরিস্থিতির শিকার হিসাবে প্রমাণ করার একটি মরিয়া চেষ্টা থেকেই সে এই ভিডিও রেকর্ড করে। সে ভেবেছিল নিজে আগেভাগে দোষ সোমার উপরে চাপিয়ে ভিডিও ভাইরাল করলে হয়তো সে জনগণের সহানুভূতি পাবে এবং মূল শাস্তি থেকে বেঁচে যাবে। কিন্তু তার সেই চাল উল্টো নিজেদের পায়েই কোরাল মারার মতো পরিস্থিতি তৈরি করে। বর্তমান পরিস্থিতি এবং মামলার অগ্রগতি অবশ্যই এই 2026 সালের মাঝামাঝি সময়ে দাঁড়িয়ে এই হাই প্রোফাইল হত্যাকাণ্ডটির তদন্ত এখনও চূড়ান্ত পর্যায়ে। পুণ্ডলিক ডোমারের সেই ভাইরাল ভিডিও এবং পরবর্তীতে দ্বিতীয় ময়নাতদন্তের অকাট্য ফরেন্সিক রিপোর্টের উপরে ভিত্তি করে
বেলঘাবি থানার পুলিশ একটি চার্জশিট গঠন করেন। আদালতের নির্দেশে এই মামলার 3 মূল অভিযুক্ত সন্দীপের স্ত্রী সুমা আর তার প্রেমিক পুণ্ডলিক ডোমার এবং হাসপাতালের ল্যাব টেকনিশিয়ান রাহুল যোগী বর্তমানে জামিনহীনভাবে কেন্দ্রীয় কারাগারের অন্ধকার প্রকাষ্টে অর্থাৎ জুডিশিয়াল কাস্টাডিতে দিন কাটাচ্ছে। তা সন্দীপের এই ঘটনাটি আজ ডিজিটাল মিডিয়া ও অপরাধ ইতিহাসে তারই এক জলজান্ত উদাহরণ হিসাবে রয়ে গেছে। তো যাই হোক প্রিয় দর্শক, এই ঘটনার ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সতর্ক থাকবেন এবং কাউকে মন প্রাণ দিয়ে বিশ্বাস করার আগে তাকে ভালোভাবে যাচাই করে নেবেন।